মাত্র 100 টাকার নিচে এমন 5টি স্টক যা ফান্ডামেন্টালি স্ট্রং এবং দুর্দান্ত বিজনেস গ্রোথ। না, কোনো পেনি স্টকের কথা বলছি না, এগুলি লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপেরই অংশ। মাথায় রাখতে হবে পেনি স্টক কিন্তু তখনই পেনি স্টক হয় যখন তার বিজনেসটা দেউলিয়া হয়ে যায়, যখন সেটা শেষের দিকে উল্টো দিকে সেটা হাঁটতে শুরু করে। তো সেখান থেকে ম্যানিপুলেশন করে অনেক সময় কিন্তু সেটাকে কিছুটা পার্সেন্টেজ বাড়ানো হয় এবং সেখানে গিয়ে কিন্তু আমাদের সাধারণ রিটেলাররা কিন্তু সেখানে ফেসে যায়। সেই জন্য কোনো পেনি স্টকের কবলে না পড়ে ফান্ডামেন্টালি স্ট্রং এবং যার বিজনেস গ্রোথ ভালো তেমন স্টকেই কিন্তু ইনভেস্ট করা উচিত। আমরা যে 5টি স্টকের কথা বলছি সেগুলো শুধুমাত্র কেন সেগুলো শুধু নাম জানলাম আর সেগুলোতে ইনভেস্ট করলাম ব্যাপারটা কিন্তু সেটা নয়। কেন তার বিজনেস তার বিজনেসটা কি, তার বিজনেস গ্রোথটা কোথায়, কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, সেই বিষয়গুলো জেনে নিজে কনফিডেন্ট পেয়ে তবেই কিন্তু কনফিডেন্ট হয়ে তবেই কিন্তু সেটাতে ইনভেস্ট করা উচিত। এবং অবশ্যই আমরা কিন্তু কোনো রেকমেন্ডেশন দিই না, আমরা শুধুমাত্র এডুকেশনের জন্য আমরা এই ভিডিওগুলো বানাই। আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরা রিসার্চ করে তবে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। দেখুন, ব্যাংকের বিজনেসটা আমরা সবাই জানি যে মূলত সাধারণ মানুষদের কাছ থেকে আমরা যারা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখি সেখান থেকে সেই টাকা থেকেই তারা কী করছে, তারা লোন দিচ্ছে। এই যে লোন দিচ্ছে, এবার আমাদের কত পার্সেন্ট দিচ্ছে? আমাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তো সেখানে ম্যাক্সিমাম 4% দিচ্ছে। তো সেই 4%, অথচ আপনি যখন লোন নিচ্ছেন তখন কিন্তু আমরা মিনিমাম 9 থেকে 10% ইন্টারেস্ট কিন্তু আপনার থেকে নিচ্ছে। তাহলে এই যে মাঝখানের 5 থেকে 6% এই লাভটা কিন্তু ব্যাংকের থেকেই যায়। তো সেই জায়গা থেকে আরও ব্যাংকের বিভিন্ন খরচ রয়েছে এবং তার সাথে সব ব্যাংকের কিন্তু থাকে না, সবাই সেভিংস বা কারেন্ট যে ফান্ড সেই ফান্ড থাকে না। তখন RBI থেকে লোন নিয়ে ইন্টারেস্ট দিয়ে তবে আবার তাদেরকে লোন প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে তাদের খরচটা অনেক বেশি হয়। তো যাদের কাসা রেশিওটা বেশি, কাসা রেশিও অনেকেই কাসা রেশিও সম্পর্কে জানেন না। কাসা রেশিও অনেক বিভিন্ন রেশিও রয়েছে, তার ভেতর থেকে ব্যাংকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু কাসা রেশিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাসা রেশিও আর কিচ্ছু না, শুধুমাত্র মাথায় রাখতে হবে কারেন্ট রেশিও এবং সেভিংস অ্যাকাউন্ট রেশিও, কারেন্ট অ্যাকাউন্ট রেশিও এবং সেভিংস অ্যাকাউন্ট রেশিও। তাহলে এক্ষেত্রে এই কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের কত অ্যামাউন্ট জমা পড়ছে সেইটার যেটা পার্সেন্টেজ করা হয় সেটাই কিন্তু কাসা রেশিও। তো এই কাসা রেশিওর ক্ষেত্রে যদি আমরা বলি, সবচেয়ে বেশি কাসা রেশিও তোমার IDFC ফার্স্ট ব্যাংকের, যেটা আমাদের সবার মুখে মুখে প্রচলিত HDFC ব্যাংক, এমনকি SBI ব্যাংক, সেগুলোর কিন্তু কাসা রেশিও এতটা নেই যতটা রয়েছে IDFC ফার্স্ট ব্যাংকের। এবং তার সাথে সাথে প্রফিট গ্রোথ 5 years CAGR প্রফিট গ্রোথ 20%, অথচ সেই তুলনায় স্টকটা যদি আমরা দেখি ততটা কিন্তু বাড়েনি। এবং এর বিজনেস মডেলের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে দেখুন, ব্যাংক লোন দিল, এবার সেই লোনটা দিয়ে তার থেকে ইন্টারেস্ট পাচ্ছে 5-6% পাচ্ছে, ঠিক আছে, কিন্তু যে লোনটা দিল সেটা তো রিকভার করতে হবে এবং সেই রিকভারের জায়গা থেকে মাথায় রাখতে হবে কিন্তু এই IDFC ফার্স্ট ব্যাংক প্রচুর ডাইভার্জেশন করা রয়েছে। এবং এই ডাইভার্জেশনের জন্য কি হচ্ছে যে কোনো একটা জায়গায় বা কোনো একটা খাতে এদের লোন দেওয়া হচ্ছে না, মূলত বিভিন্ন দিকে আমরা যদি দেখি যে বিভিন্ন ক্ষেত্রে যে মর্টগেজ লোন 29%, মর্টগেজ লোন কোনো কিছুর বিনিময়ে, তবে বন্ধক দেওয়া, যেটা বলে যে তুমি সোনা দাও বা কোনো একটা কিছু দাও, জমি দাও, তাহলে সেই জমির যে ভ্যালু রয়েছে যদি সে টাকা দিতে না পারে তখন জমিটা বিক্রি করে সে টাকাটা ব্যাংক নিয়ে নিতে পারবে। তো তারপরে রয়েছে ভেহিকেল লোন, গাড়ির ক্ষেত্রে যে হ্যাঁ লোন দিচ্ছে, যদি না দিতে পারে তো গাড়িটাই তুলে নিয়ে বিক্রি করে দিয়ে ওরা ওদের নিজেদের টাকাটা নিয়ে নিতে পারবে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখি MSME লোন 5%, রুরাল ফিন্যান্স 10%, এবং একটা ব্যাপার যেটা রয়েছে মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে, এটা যেটা 6% আগে ছিল সেটা কিন্তু এখন 4% কমিয়ে নিয়ে আসছে। তো এক্ষেত্রে তাদের বিজনেস লোনের টাকাটা আরও কালেক্ট করার ক্ষেত্রে কিন্তু আরও বেশি স্ট্রং একটা দিক দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে এই IDFC ফার্স্ট ব্যাংক কিন্তু একটা বেশ ভালো। এবং তার সাথে একটা জিনিস আমরা সবাই জানি যে এই যে গাড়ির যে ফাস্ট্যাগুলো হয় তার কিন্তু 80% বিজনেস কিন্তু আমাদের IDFC ফার্স্ট ব্যাংকের। এবং তার সাথে এর যে অ্যাপস, সেই অ্যাপসের দিক থেকে হ্যাঁ, প্লে স্টোরে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের দিক থেকে কিন্তু এর রেশিও 4.9% রেটিং আর কি। তো সব দিক থেকে IDFC ফার্স্ট ব্যাংক একদম কম প্রাইসের মধ্যে। শুধু দেখো, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু দাম কম বলে এখন হয়তো 70-72 এরকম একটা দাম যাচ্ছে, শুধু দাম কম বলে সেটা দামি নয়, সস্তা, ব্যাপারটা কিন্তু তা নয়। দামি আর কম দামের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কম দাম শুধু দামের ক্ষেত্রে আমরা দেখছি যে এত টাকা, কিন্তু তার ভ্যালু সেটা কিন্তু আলাদা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করবো। সুতরাং সব দিক দিয়ে আমরা যদি দেখি IDFC ফার্স্ট ব্যাংক বেশ ভালো একটা গ্রোথের একটা জায়গায় রয়েছে। এটা যে জায়গাতে ওপেন হয়েছিল এদের প্রথম যেদিন এর শেয়ার প্রাইস মার্কেটে আসে, তারপরে থেকে প্রায় অনেক ঘোরাফেরা করেছে, কিন্তু প্রায় এখন কিন্তু সেই লেভেলেই রয়েছে।
আমরা টেকনিক্যাল দিকটা নিয়ে আলোচনা করবো। তার আগে বলে রাখি যে টপ 5 ব্যাংকিং সেক্টর নিয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো। তাহলে এখন ইন্ডিয়ার যে বিজনেস যে গ্রোথ রয়েছে সেই গ্রোথে কিন্তু ব্যাংকের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি হবে। তাহলে সেই টপ 5 যে ব্যাংক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ টপ 5 ব্যাংক বলে তোমরা কমেন্ট করো। নাম্বার 2তে আমরা আলোচনা করব ভারতবর্ষের সবচেয়ে বড় প্রাইভেট এয়ারপোর্ট অপারেটর এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড় প্রাইভেট এয়ারপোর্ট অপারেটর জিএমআর এয়ারপোর্ট। দেখো এই এয়ারপোর্ট বিজনেসে কিন্তু প্রচুর ফান্ডের প্রয়োজন হয় এবং যার ফলে তারা কিন্তু একটা বেশ বড় রকম একটা ডেপ থাকে আর কি, লোন নেওয়া থাকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে এয়ারপোর্টে দেখো ভবিষ্যৎ বিজনেসের যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের এই সড়ক পথের থেকে ভবিষ্যতে আগামী দিনে কিন্তু এয়ারপোর্ট বা আকাশপথে যাতায়াতের ব্যাপারটা কিন্তু অনেক বেশি বাড়বে, আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে মানুষের ব্যস্ততা যত বাড়বে তত মানুষের এরোপ্লেনে যাওয়া আসাটা বেশি বাড়বে। তো সেই জায়গা থেকে একটা ভবিষ্যৎ বিজনেস গ্রোথ যদি আমরা দেখতে চাই এবং বিজনেস মডেল, তাহলে কিন্তু জিএমআর এয়ারপোর্ট কিন্তু একটা বেশ ভালো জায়গাতে রয়েছে। এবং সেক্ষেত্রে হ্যাঁ হয়তো তাদের এখন বর্তমান যা বিজনেস রয়েছে কোম্পানি আপাতভাবে করোনার পর থেকে বেশ বড়সড় লসের মধ্যে ছিল, মোটামুটি 3000 কোটি টাকা লস ছিল। সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিকভার করে বর্তমানে 800 কোটি টাকা লসে এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে এই যে কমানোর যে জায়গাটা, আসলে এখানে বেশ বড় একটা ইনভেস্ট করতে হবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু যখন লাভ হবে সেই লাভের জায়গাটাও তখন সমস্ত ব্যাপারটা ইকুয়াল একটা ভালো একটা জায়গাতে চলে আসবে। এবং যদি দেখি যে প্রফিটের গ্রোথটা, যে প্রফিট কতটা সেটা না, প্রফিট গ্রোথটা কীভাবে বাড়ছে কিনা সেটা একটা বড় ব্যাপার। যে যদি আমি দেখি যে না প্রফিট গ্রোথ বাড়ছে না, প্রফিট গ্রোথটা কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টকের ক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি প্রফিট গ্রোথ 10%, তাহলে এই যে 10% প্রফিট গ্রোথ, তাহলে নিশ্চয়ই একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এবং ভবিষ্যৎ বিজনেস মডেলটা এদের ভালো। এবং আরও যে বিভিন্ন রয়েছে যে এরা হচ্ছে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও ফিলিপিন্স, ফ্রান্স ওদের বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে বিদেশেও যাতে এদের ব্যবসা বাড়ানো যায় সেরকম একটা চিন্তাভাবনা চলছে। এবং ফিলিপিন্স এবং ফ্রান্সে কিন্তু এরা বেশ ভালো একটা বিজনেসের জায়গা তৈরি করছে। এই যে ব্যাপারগুলো থাকছে, তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে জিএমআর এয়ারপোর্ট কিন্তু একটা ভবিষ্যৎ সম্ভাবনাময় একটা স্টক, যেটা কিন্তু বর্তমান মার্কেট প্রাইস হয়তো ওই 75 বা 85 হয়তো এরকম কাছাকাছি। জিএমআর এয়ারপোর্টের টেকনিক্যাল দিকটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে মোটামুটি 20 টাকার কাছাকাছি একটা ওপেন হয়েছিল এবং তারপরে মাত্র 1 বছরের মধ্যে কিন্তু 500 গুণ রিটার্ন দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু তারপরে ওই যে অর্থনৈতিক যে মন্দা দেখা দেয়, সেই অর্থনৈতিক মন্দাতে ওই যে মার্কেটে পড়ে গেল এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি একটা রাউন্ড একটা জায়গা তৈরি হচ্ছে, একটা শেপ তৈরি হচ্ছে এবং সেখানে আস্তে আস্তে এই করোনার সময় বা 2016 সাল নাগাদ সবচেয়ে লো তৈরি করেছিল, তারপর কিন্তু একটা ভালো একটা গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে প্রায় ওই হাইয়ের কাছাকাছি, যেটা হাই হচ্ছিল 116, 115-16 এরকম হাই হচ্ছিল, সে কাছাকাছি একটা মোটামুটি পৌঁছে গেছিলো 103-এর কাছে। আবার রিট্রেস নিয়ে আবার কিন্তু ওই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যে রয়েছে, হ্যাঁ সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এবার একটা কিন্তু ভালো একটা গ্রোথের কিন্তু একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা যদি কেউ আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বা এয়ারপোর্ট কোনো স্টকে যদি ইনভেস্ট করতে চাই তাহলে জিএমআর এয়ারপোর্টকে কিন্তু কনসিডার করা যেতেই পারে। নাম্বার 3তে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভারত সরকারের সবচেয়ে বড় মেটাল কোম্পানি এনএমডিসি লিমিটেড। দেখো মেটাল সেক্টর লং টার্মের ক্ষেত্রে খুব একটা সুবিধাপূর্ণ নয়, অনেক ক্ষেত্রে বিশ্ববাজারের ক্ষেত্রে এর বিভিন্ন কিছু ডিপেন্ড করে। তো তবুও যদি মেটাল সেক্টর কারোর চয়েসে আসে বা কোনো শর্ট টার্ম গেনের বিষয়ে যদি আসে তাহলে আমরা এনএমডিসিকে কনসিডার করতেই পারি আন্ডার 100-এর মধ্যে প্রাইসের মধ্যে আর কি। তো সেক্ষেত্রে দেখো গোটা দুনিয়াতে কিন্তু 6 নম্বরে রয়েছে কিন্তু এনএমডিসির পজিশন। তবে মাথায় রাখতে হবে যে গত বছর 2024 সালে 40 মিলিয়ন টন কিন্তু আয়রন উৎপন্ন করেছে। তো সেই জায়গা থেকে এবছরে লক্ষ্য রেখেছে যে 50 মিলিয়ন টন কিন্তু এরা আয়রন উৎপন্ন করবে। তো সেই জায়গা থেকে একটা ভালো একটা বিজনেস গ্রোথ রয়েছে, যে এদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ 5 ইয়ারে 15%, মানে 5 বছর রেশিও যদি গড় হিসেবে ধরি, এবং প্রফিট গ্রোথ কিন্তু সেখানে 13%। তো এটা বেশ ভালো একটা প্রফিটের একটা জায়গা রয়েছে। তো তোমাদের বললাম যে শর্ট টার্ম যদি কোনো একটা গেনের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে কিন্তু এনএমডিসি কনসিডার করা যায়। এবং এদের বিজনেস শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এদের বিজনেস রয়েছে এবং এরা বেশ ভালো রকম সেল করে। তবে এদের বিরুদ্ধে একটা অ্যালোকেশন রয়েছে যে
600 কোটি টাকার কাছাকাছি, 400 কি 600 কোটি টাকার কাছাকাছি কিন্তু এদের একটা পেনাল্টি রয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা এনএমডিসি যদি ফান্ডামেন্টাল দিকটা দেখি তাহলে দেখবো আরোই কিন্তু 23%। হ্যাঁ, এটা কিন্তু একটা বেশ ভালো জায়গা। আর ইন্ডাস্ট্রি বি যেখানে 19, সেখানে কিন্তু এনএমডিসির ইন্ডাস্ট্রি বি 10। তো সব মিলিয়ে কিন্তু এনএমডিসি লিমিটেডকে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এনএমডিসি টেকনিক্যাল দিকটা আমরা দেখিনি। দেখো এর যখন এ বাজারে আসে তখন কিন্তু মোটামুটি 85 টাকায় ট্রেড শুরু করেছিল। তারপরে এটা অনেকটা পরে 2008 সালের যে ক্রাইসিস দেখা দিয়েছিল মহামন্দা আমেরিকার, তার প্রভাব আমাদের ভালো মতো পড়েছিল এবং সেই জায়গা থেকে 2009 সালে যে 28 টাকায় চলে আসে আবার ওঠে এবং 2020 করোনার সময় মোটামুটি সবচেয়ে লোতে নেমেছিল যে 15 টাকার কাছাকাছি। তারপরে কিন্তু দেখা গেছে যে একটা বেশ ভালো গ্রোথ দেখা দিয়েছে এবং সেই জায়গা থেকে এখন 73 টাকায় 74 টাকায় ট্রেড করছে। তো এই জায়গা থেকে আমরা আশা করছি যে একটা মোটামুটি এইখান থেকে যতটা উঠেছে সেই এই জায়গা থেকে আবার কিন্তু মোটামুটি হাইয়ের কাছাকাছি আমরা টার্গেট এই পর্যন্ত রাখতেই পারি। দেখো শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই বলছি যে কোনো ট্রেড নেওয়ার জন্যই নয়, তোমার যদি নিতে হয় তাহলে তুমি নিজে অ্যানালিসিস করে নিজে বুঝে নিজের দায়িত্বে কিন্তু ট্রেড নেবে, বারবার করে বলছি কিন্তু। এরপর আমরা আলোচনা করবো 4 নম্বরে পাওয়ার সেক্টর। আমাদের সবারই কৌতূহল রয়েছে সুজলন এনার্জি। দেখো সুজলন এনার্জি মূলত বায়ুশক্তি নির্ভর। হ্যাঁ, এরা ওয়াইন্ড এনার্জি করে, মানে যে ওয়াইন্ড টারবাইন রয়েছে সেই টারবাইন তৈরি করে এবং তার সাথে সাথে যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে টাটা পাওয়ার, রিলায়েন্স, আদানি, এরকম বিভিন্ন কোম্পানিদেরকে টারবাইন সাপ্লাই দেয় এবং তার সাথে সাথে মেনটেন্যান্সও করে কিন্তু সুজলন। তো এদের কিন্তু একটা বেশ ভালো বিজনেস গ্রোথ তৈরি হচ্ছিল। দেখা যাচ্ছিল যে এরা যে জায়গা থেকে শুরু করেছিল বেশ ভালো একটা গ্রোথ, কিন্তু এদের বিজনেসের বেশিরভাগটাই ছিল বাইরে বিদেশ নির্ভর এবং সেই জায়গা থেকে 2008 সালে যখন ক্রাইসিস দেখা দেয় মহামন্দা, সেই সময় কিন্তু এরা একরকমভাবে দেউলিয়া হয়ে যায় এবং তারপর থেকে যে 2020 সালে এটা 2 টাকাতে পৌঁছে গেছিলো, সেখান থেকে কিন্তু আবার রিকভারি করে মোটামুটি 800% রিকভারি করে এখন কিন্তু 2 টাকা থেকে কিন্তু এখন তার দাম কিন্তু সেটা 80 টাকার ওপরে চলে গেছিলো। এখন কিছুটা কারেকশান করে সেটা কিন্তু রয়েছে মোটামুটি এই 65-67 এরকম টাকাতে রয়েছে। তো সব মিলিয়ে যে এটা কিন্তু একটা ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে এবং বড় বড় যে সমস্ত পাওয়ার সেক্টর রয়েছে মূলত রিনিউয়েবল এনার্জি, তাদের সাথে কিন্তু এদের বিজনেসটা অ্যাপ রয়েছে এবং 32% কিন্তু এরা রিনিউয়েবল এনার্জির বাজার দখল করে রয়েছে কিন্তু আমাদের সুজলন এনার্জি এবং এদের বিজনেস গ্রোথ আগের তুলনায় সেই জায়গা থেকে যে জায়গায় পৌঁছে গেছিল সেই জায়গা থেকে উত্তরোত্তর একটা ভালো জায়গায় তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু এর একটা সম্ভাবনা আছে বলে কিন্তু আমাদের মনে হয়। এর পি কিন্তু যেটা ইন্ডাস্ট্রি পি 54.59, সেখানে এর কিন্তু 44.71 এবং আরও যে ব্যাপারগুলো আকর্ষণীয় সেটা হচ্ছে যে এর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, যেটা 3 ইয়ারে 223% প্রফিট গ্রোথ এবং তার সাথে সাথে কম্পাউন্ডিং সেলস গ্রোথ কিন্তু 3 বছরে 18%। তো এই যে 18% সেলস গ্রোথ, মানে সেলস গ্রোথ বাড়ছে এবং শুধু তাই নয়, স্টক প্রাইসও যদি দেখি 3 বছরে 105%, মানে প্রতি বছর এই যে 3 বছরের প্রত্যেক বছরে 105% করে কিন্তু বেড়েছে। তো একটা ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুজলন এনার্জির মধ্যে। আমরা সুজলন এনার্জির টেকনিক্যাল দিকটা যদি দেখি তাহলে দেখব 2005 সালে যেটা শুরু হয়েছিল মোটামুটি 118-25 টাকা, তো সেই জায়গা থেকে কিন্তু ওরা 2008 সালের 3 বছরের মধ্যে 437 টাকায় পৌঁছে যায় এবং তারপরে ওই অর্থনৈতিক মহামন্দা দেখা দেওয়ার পরে ওরা যে দেউলিয়া হয়ে যায় এবং সেই জায়গাতে 2020 সালে 2 টাকাতে পৌঁছে যায় এবং সেই জায়গা থেকে দেখো এখন কিন্তু যদি আমরা দেখি তাহলে সেই জায়গা থেকে করোনার পর থেকে কিন্তু মোটামুটি 800% বেড়েছে। আবার একটা রিট্রেস নিয়ে আবার কিন্তু একটা ভালো সম্ভাবনা একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বেশ একটা ভালো জায়গা রয়েছে। তবে এই সমস্ত স্টকগুলোতে কিন্তু যদি ইনভেস্ট করতে হয় অবশ্যই আপনি নিজে স্টাডি করে করবেন, কিন্তু তবুও মাথায় রাখবেন সবসময় আপনার পোর্টফোলিওর কিন্তু খুব কম পার্সেন্টেজ কিন্তু এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে হয়। সুজলন এনার্জির ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো ব্যাপার কিন্তু এটা কিন্তু ডেপ্টটা কিন্তু কমে আসে। ডেপ্ট রেশিও 0.5%। তো এটা কিন্তু একটা বেশ ভালো দিক, আগের তুলনায় অনেকটা কমে এসছে আর কি। এবার আমরা আলোচনা করবো একটা রিনিউয়েবল এনার্জি কোম্পানি এনএইচপিসি। দেখো এরা মূলত হাইড্রো পাওয়ারকে কেন্দ্র করে এরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে এবং ভারতের মোট হাইড্রো পাওয়ার উৎপাদনের 15% কিন্তু এরা উৎপাদন করে। এদের বর্তমানে যে ক্যাপাসিটি রয়েছে 7000 মেগাওয়াট এরা বিদ্যুৎ তৈরি করতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে আগামী দিনে যে কাজ চলছে সেই জায়গা থেকে 10,000 মেগাওয়াট কিন্তু এরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এদের যদি আমরা ফান্ডামেন্টাল দিকে দেখি তাহলে দেখবো যে এদের সিএজিআর রিটার্ন কিন্তু 40%, 3 ইয়ার সিএজিআর রিটার্ন এবং যদি দেখা যায় বিজনেস সেলস গ্রোথ সেটাও কিন্তু 4% রয়েছে এবং
ডেট টু ইকুইটি রেশিও যদি আমরা দেখি তাহলেও সেক্ষেত্রে আমরা দেখব যে মোটামুটি কিন্তু এর 1 ডেট টু ইকুইটি রেশিও, যেখানে আদানি গ্রিনের 6-এরও বেশি বা এনটিপিসির 1.36 মানে 1-এর কম হতে হয় ডেট টু ইকুইটি রেশিও, সেই তুলনায় এনএসপিসির কিন্তু ডেটটা কিন্তু কমই রয়েছে। তো সব মিলিয়ে এদের ভবিষ্যৎ প্ল্যান প্রজেক্ট এবং সব মিলিয়ে কিন্তু এনএসপিসি বেশ একটা ভালো অ্যাট্রাকশনের জায়গা রয়েছে, যদিও এদের প্রফিট গ্রোথটা কিন্তু কিছুটা নেগেটিভ রয়েছে। তো যদি কিছু ইনভেস্ট করতেই হয় তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওর খুব কম অংশই কিন্তু এখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে, নিজের দেখে শুনে আরও স্টাডি করে তবেই কিন্তু এখানে ইনভেস্ট করা উচিত। তবে এনএসপিসির টেকনিক্যাল দিকে যদি আমরা দেখি, 2010 সালে মোটামুটি এটা লিস্টেড হয়েছিল 2009 সালের শেষের দিকে। তো সেই জায়গা থেকে ক্রমাগত লসেই চলছিল, সেই জায়গা থেকে মোটামুটি 2023 সালে মানে 13 বছর পর তবে কিন্তু সেটা ব্রেকআউট দিয়েছে এবং সেই জায়গা থেকে এটা ভালো বাড়ার পরে রিট্রেস নিয়ে আবার এটা একটা জায়গায় যেতে চলেছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। তবে বেশ ভালো একটা গ্রোথের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং বেশ ভালো রকমই কিন্তু একটা রিট্রেস কিন্তু নিয়ে আবার উঠতে দেখা যাচ্ছে। দেখো, আজকে আমরা আন্ডার 100 টপ 5টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এরকম আরও বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।